আমার আগে ধারণা ছিল না। কিছুক্ষণ আগে আপনাদের সামনে বক্তব্য রেখে গেছেন চন্দন ভাই ব্যাংকার, একজন সুদর্শন মানুষ, একজন আউটস্পোকেন মানুষ। ছাত্র জীবন থেকে শুনি, আমার বন্ধু এবং একটু সিনিয়র, অল্প 1-8 বছর একসাথে আমরা ইউনিভার্সিটিতে ঘোরাফেরা করেছি, পড়ালেখা করেছি। এবং একটা কথা উনি আমি তো নিজেও অনেকটা প্রতিবন্ধী গেলে একটা স্ট্রিক আমাকে হাতে নিয়ে চলতে হয় এবং সেটা জন্মগত নয়। আমি এখানে যে ডেফিনেশন শুনলাম, পরবর্তীতে অ্যাক্সিডেন্টে বা নানা কারণে যারা কিছুটা সীমাবদ্ধতা হয়ে যায় তাদের স্বাভাবিক জীবনযাপনের ক্ষেত্রে, সেটাও আমার হয়েছে। সেক্ষেত্রে আমি আপনাদেরই লোক, আপনাদেরই সদস্য। আমি 1984 সালের 22শে ডিসেম্বর আন্দোলন, গণতান্ত্রিক আন্দোলনে যোগ দিই একজন ক্ষুদ্র ছাত্র নেতার সঙ্গে। যোগ দিতে গিয়ে 48 ঘন্টার হরতাল ছিল এবং সেই হরতালে অংশগ্রহণ করতে গিয়ে বিডিআরের গুলি খায় একেবারে পেটে ঢুকে, পিঠ দিয়ে বেরোয় স্পাইনাল কর্ডের ধার দিয়ে। ফলে কিছু অংশ প্যারালাইজড হয়ে যায় নিচের দিকে। এবং আমি আপনাদের আরেকটু জানিয়ে রাখি, আমাদের এই চন্দন ভাই আজকে আমার কাছে খুব বেদনাদায়ক যে তিনি চোখটা হারালেন কিভাবে, কেন এটা হলো। এত প্রাণোচ্ছল মানুষ। উনি একটা ব্লু রকের একটা সোয়েটার পরতেন, আমার খুব ভালো লাগতো, খুবই ভালো লাগতো। তো আমি ওর কাছে চেয়ে মাঝে মাঝে সোয়েটারটা পরতাম। রাজশাহীতে খুব শীত, প্রচন্ড শীত। তো আমি সকালে পিকেটিং এ অংশগ্রহণ করবো, তো চন্দন ভাইয়ের সোয়েটারটি আমার গায়ে পড়া ছিল এবং ওই সোয়েটার ভেদ করে বুলেটটা যায় এবং সোয়েটারটা একেবারে বুলেটের দাগটা ছিল, অনেকদিন রেখেছিল, কিন্তু আমার মা আর ওটা রাখতে চায়নি। একটা বেদনাদায়ক স্মৃতি বলে ওই সোয়েটারটা পরে দিয়ে দেয় কাউকে। এইভাবেই আমরা অবিভাজ্য সম্পর্কের একটা বডি হিসাবে, একটি সংগঠন হিসাবে আমরা দুইজন চলেছি। আমি বলবো যে পেশাগত জীবনের শেষ দিকে এসে তার এই অবস্থা, এই বেদনা দেয়। আর এখানে যারা বসে আছেন, বিভিন্ন প্রতিবন্ধী, যারা শ্রবণ প্রতিবন্ধী কেউ আছেন, বাক প্রতিবন্ধী কেউ আছেন, শারীরিক প্রতিবন্ধী কেউ আছেন, বুদ্ধি প্রতিবন্ধী কেউ আছেন, মানসিক প্রতিবন্ধী যে যারা রয়েছেন, হয়তো কেউ জন্মগত ভাবে, কেউ হয়তো পরবর্তীতে, তাদের পরিবারের দুঃখের কাহিনী আমরা হয়তো জানি না। এই কাহিনী যদি লিপিবদ্ধ করা যায়, এই একটা ট্র্যাজেডির বিশাল মহাকাব্য হবে বলে আমার কাছে মনে হয়। আমি তাই মনে করেছি। কিন্তু উপস্থিত বন্ধুরা, আমি আপনাদেরকে বলবো, আপনারা এরই মধ্যেই যা সৃষ্টি করেছেন, এরই মধ্যেই যেটা করতে পারেন, অনেক স্বাভাবিক মানুষ যারা স্বাভাবিক চলাচল করেন, স্বাভাবিক বুদ্ধিমত্তার মানুষ যেটা করতে পারে না। এটা বোধহয় আল্লাহর অশেষ একটি ইচ্ছা শক্তি আপনাদের মধ্যে দিয়ে প্রস্ফুটিত করে। কিছু কিছু ক্ষেত্রে এমন প্রতিভার জন্ম হয় এই প্রতিবন্ধীদের মাঝখান থেকে, যেটা অবাক করে দেয় সবাইকে। আমরা সবাই জানি স্টিফেন হকিংসের কথা। শুধু এই পৃথিবী নয়, এক অসীম মহাবিশ্বের সীমানা তিনি চিন্তা করেছেন বিজ্ঞানের গবেষণার মধ্যে দিয়ে। এটা কোনো কল্পকাহিনী নয়। এই প্রতিভা কি চারটিখানি কথা নয়, বিশাল প্রতিভা। রুজভেল্ট আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন, তার
কোমর থেকে পায়ের দিক পর্যন্ত সম্পূর্ণ হঠাৎ করে 39 বছর বয়সে তিনি পোলিও পক্ষাঘাতগ্রস্ত হলেন, প্যারালাইজড হলেন। কোমর থেকে পায়ের দিকে পুরো সারা শব্দ ছিল। এর মধ্যে রাষ্ট্রপতি হয়ে তিনি একটি বিশ্বযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন এবং 4 বার রাষ্ট্রপতি হয়েছেন, যেটা আমেরিকাতে যার দৃষ্টান্ত নেই। এবং তার 4 বার হওয়ার পর আমেরিকা আইন করলো যে 2 বারের বেশি প্রেসিডেন্ট হবে না, এবং তাদের প্রথম থেকে 2 বারের ছিল। কিন্তু রুজভেল্ট 4 বার হলেন, কারণ ওই সময় যুদ্ধের কারণে নির্বাচন করা যাচ্ছিল না। তার কিন্তু কোমর থেকে একেবারে পা পর্যন্ত সম্পূর্ণ প্যারালাইজড ছিল, কিন্তু অসম্ভব প্রতিভাবান রাজনীতিবিদ ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট প্রতিবন্ধী ছিল এবং বড় ধরনের প্রতিবন্ধী। অসাধারণ কাজ তিনি করেছেন, এত জনপ্রিয় মানুষ ছিল, একটি যুদ্ধের নেতৃত্ব দিয়েছে। সুতরাং আপনাদের কেউ হতাশ নন, বরং আপনাদেরকে যতটুকু দেখলাম কি তীব্র আবেগে, কি অভূতপূর্ব প্রাণের শক্তি আপনাদের। হুইল চেয়ারে আসছেন, কিন্তু স্বতঃস্ফূর্ত কথা শুনে আমি অভিভূত। কেউ দ্বিধাগ্রস্ত নন, কেউ ব্যাংকে চাকরি করেছেন, কেউ শিক্ষকতা করছেন, এরই মধ্যে কেউ নানা জায়গায় নানাভাবে তারা কাজ করছেন। তবে রাষ্ট্র যতটুকু দায়িত্ব পালন করা দরকার ছিল ততটুকু দায়িত্ব পালন হয়নি। আইন হয়েছে, অধিকার, প্রতিবন্ধীদের অধিকার এবং সুরক্ষার আইন হয়েছে, কিন্তু এই আইন বাস্তবায়নের জন্য আরো কিছু করা দরকার, সেগুলো হয়নি। ডিজিটাল ব্যাংকিং এর কথা বলা হয়েছে, কিন্তু প্রতিবন্ধীদের জন্য ডিজিটাল সহায়ক যে কর্মকাণ্ড, সেটা কিন্তু করেননি কেউ। এটিএম বুথ থেকে টাকা একজন দৃষ্টি প্রতিবন্ধী মানুষ কিভাবে নেবেন, সেই প্রযুক্তি সহায়ক ব্যবস্থা কেন এখন উদ্ভাবন হল না? কিন্তু উন্নত দেশগুলোতে কিন্তু এটা করেছে। আমি আমার বোনের সাথে কথা হচ্ছিল, ওই চেয়ারে বসা ছিলেন, যে আমরা কবে দেখতে পাবো যে ট্রেনে ওঠার সময় প্রতিবন্ধীদের জন্য আলাদা দরজা থাকবে, বাথরুমে যাওয়ার সময় প্রতিবন্ধীদের জন্য আলাদা ব্যবস্থা থাকবে, ডিপার্টমেন্টাল স্টোরে যাওয়ার সময় তাদের লিফট আলাদা থাকবে। এটা কেন হবে না? আমেরিকার প্রত্যন্ত অঞ্চলে আমি গেছি, সেখানে দেখেছি প্রতিবন্ধীদের স্কুল সবচাইতে মর্যাদাপূর্ণ স্কুল। তো ডিজিটাল প্রযুক্তির আমরা উন্নতির কথা বলছি, কিন্তু প্রতিবন্ধীদের জন্য যদি সেটি সহায়ক না হয়, ব্যাংকিং সিস্টেম, এটিএম বুথ সহ নানাবিধ কর্মকাণ্ডে যদি প্রতিবন্ধী ভাই বোনদের সেখানে অংশগ্রহণ না থাকে, তার অধিকার যদি সুপ্রতিষ্ঠিত না হয়, তাহলে রাষ্ট্র যথাযথ দায়িত্ব পালন করা হল না। ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স থেকে যেটা জেনেছি যে 46 লক্ষ প্রতিবন্ধী মানুষ আছেন বাংলাদেশে। তো এই 46 লক্ষ মানুষ যাতে শিক্ষায় এবং যাদের যতটুকু যে যেরকম ভাবে পারেন তার মানে নানাবিধ যে কর্মকাণ্ড আমাদের দৈনন্দিন জীবনে কাজ করার জন্য, তার লেখাপড়া, তার জ্ঞান চর্চা, তার রিসার্চ যদি তিনি করতে পারেন, কারণ প্রতিবন্ধীরা সাধারণত খুব মেধাবী হয়, তো সেই দিকে তারা করতে পারেন। যদি প্রযুক্তির ব্যাপার হয়, ইঞ্জিনিয়ারিং সাইডে তাদেরকে নেওয়া, নানাবিধ কাজের মধ্যে রেখে তাদেরকে গড়ে তোলা, এটা হচ্ছে রাষ্ট্রের দায়িত্ব। এই দায়িত্ব রাষ্ট্রকে অবশ্যই পালন করতে হবে, আমি নয়। কারণ আপনারা নিশ্চয়ই নাম শুনেছেন একজন প্রখ্যাত সুফি সাধক, মরমী সাধক মওলানা রুমির নাম আপনারা শুনেছেন। তিনি একটি কথা বলেছেন যে প্রতিটি মানুষের মধ্যে ডানা আছে, ও ডানা দেখা যায় না। প্রতিটি মানুষের মধ্যে ডানা আছে। এখন এই ডানাটি হাউ টু লার্ন, তুমি এই ডানাটি কিভাবে প্রকাশ করবে, কিভাবে, সেটা তোমাকে শিখতে হবে। দেন টু ফ্লাই, তারপরে তোমাকে উঠতে হবে। কারণ প্রতিটি মানুষ ডানায় ভর করে উঠতে পারবে। এখন তোমাদের প্রত্যেকেরই জানা দরকার যে
সেই ডানাটা তুমি কি করে শিখবে, সেই ডানাটা মেলবে কি করে সেটা শিখতে হবে। মৌলানা রুমির এটি কথা। তো সেই ডানাটি আমার কাছে মনে হয়েছে আজকের এই ভাই বোনদের দেখে, প্রতিবন্ধী ভাই বোনদের দেখে, এরা আসলেই আমরা যারা কিছুটা স্বাভাবিক চলাচল করি, সাধারণ যারা চলাচল করি, কিন্তু তারা সেটা জানে না, তারা সেটা বুঝতে পারে না যে তার ভিতরে যে ডানাটি আছে সেটা হাউ টু ফ্লাই, কিভাবে উঠতে হবে জানে না। কিন্তু এই প্রতিবন্ধী ভাই বোনরা জানে তারা কিভাবে উঠতে হয়, তারা জানে। তারা হয়তো হুইল চেয়ারে বসে আছে, তারা হয়তো কেউ স্টিক নিয়ে আছে, কেউ হয়তো মুভমেন্ট করতে পারছে না, কিন্তু তাদের হৃদয়ের মধ্যে যে চর্চা, তাদের হৃদয়, তাদের মন এবং তাদের চর্চার মধ্যে দিয়ে তাদের শরীরের ভিতর থেকে সেই ডানাটা প্রকাশিত হয়, এবং এই ডানা দিয়েই তারা আমাদের এই যে সুনীল আকাশে তারা উঠতে পারে বলেই আমরা রুজভেল্ট পাই এই প্রতিবন্ধীদের মধ্যে, আমরা স্টিফেন হকিন্স পাই, এমনকি আমরা এও শুনেছি প্রখ্যাত জেনারেল এবং শাসক জুলিয়াস সিজার, তিনিও এক ধরনের প্রতিবন্ধী ছিলেন। তাকে ঘোড়ায় উঠিয়ে দিত, ঘোড়ায় উঠানোর পর তার সামনে আর কেউ দাঁড়াতে পারত না। ওইভাবেই তিনি বিশ্ব জয় করেছেন। আপনারাও বিশ্ব জয় করবেন ইনশাআল্লাহ। আপনাদের সকলকে ধন্যবাদ।